হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং সমস্ত রকম টেট পরীক্ষা। এখনকার টপিক হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আর সাইকোলজি থেকে। আজকের টপিক হচ্ছে একটা থিওরি ক্লাস, মনোসামাজিক বিকাশের তত্ত্ব। কার? এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব। অর্থাৎ আমরা 38 নম্বর ডিটেলস ক্লাসে কিন্তু চলে এসেছি। এছাড়াও প্রচুর ক্লাস করে দেওয়া আছে সিডিপির ওপরে, তোমরা প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, নতুনদের জন্য বলে দিচ্ছি, তোমরা এটা সার্চ করলেই কিন্তু টেলিগ্রামে গিয়ে পেয়ে যাবে অল টেট পিটি। এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। দেখো, মনসামাজিক বিকাশ, এরিকসন, এইটুকু আজকে প্রথমে দেখে নি, তারপর পুরো তথ্যটা দেখব। ভালো করে ফুল ক্লাস করবে, প্রথম থেকে এ টু জেড দেখবে। জার্মান মনোবিজ্ঞানী এরিকসন ফ্রয়েডের অনুগামী ছাত্র হিসেবে মনঃসমীক্ষণ তত্ত্ব সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। তাহলে প্রথম লাইন থেকে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। দেখো, জার্মান মনোবিজ্ঞানী এরিকসন ছিলেন কিন্তু জার্মান মনোবিজ্ঞানী। উনি কার অনুগামী ছাত্র ছিলেন? উনি ফ্রয়েডের অনুগামী ছাত্র ছিলেন। ঠিক আছে। আর এরিকসন কি তত্ত্ব নিয়ে আবিষ্কার করেন বা সর্বসমক্ষে শিক্ষা গ্রহণ করেন? সেটা হচ্ছে মনঃসমীক্ষণ তত্ত্ব নিয়ে, সমীক্ষণ তত্ত্ব নিয়ে। তো আমেরিকা যুক্তরাষ্ট্রে বোস্টন শহরে তিনি শিশু মনোসমীক্ষক হিসেবে বা মনোসমীক্ষণ হিসেবে কাজ শুরু করেন। ঠিক আছে, এখানে কোথায় কাজ শুরু করেন? উনি উনি আমেরিকা যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে শিশু মনোসমীক্ষক হিসেবে কাজ শুরু করেন। প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে। সেখানে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন তার ভিত্তিতে নিজস্ব সামাজিক বিকাশ তিনি মানে সামাজিক বিকাশের যে তত্ত্ব সেটি গড়ে তোলেন সেখান থেকে অভিজ্ঞতা লাভ করে। তার এই তত্ত্বটির নাম হচ্ছে মনোসামাজিক তত্ত্ব। দিয়ে তাই মনোসামাজিক তত্ত্ব কার? এরিকসনের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে মনে রাখতে হবে উনি যেহেতু ফ্রয়েডের অনুগামী ছাত্র, তাই এরিকসন মনে করেন জন্মের সময় থেকে ইদ এবং ইগো, এই দুটি স্বতন্ত্র সত্তার অস্তিত্ব থাকে। এই ইড অর্থাৎ আইডি, যেটাকে আদর্শ বলা হয়, অহম, আদর্শ, ইগো, হ্যাঁ, এইগুলো সুপার ইগো, এগুলো কি? এগুলো ফ্রয়েডের তত্ত্বটা পেয়ে যাবে। ফ্রয়েডের তত্ত্ব নেক্সট ক্লাসে আমরা, কয়েকটি ক্লাস পরে বা নেক্সট ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রয়েডের তত্ত্ব। অলরেডি অনেক তথ্য হয়ে গেছে, ফ্রয়েডটা, এরিকসন, আর যে কটা তথ্য বা যে কটা কমিশন আছে সব জানিয়ে দেবো 20-25টি ক্লাসে, ডিটেলস ক্লাস। তো এই দুটি স্বতন্ত্র সত্তার অস্তিত্ব কি? ইদ এবং ইগো, অর্থাৎ আইডি, আদর্শ এবং ইগো। তোমরা অপশনে থাকলে চিনতে পারবে। তো এই ইদ থেকে ইগো উৎপন্ন হয় না, স্বতন্ত্র সত্তা হিসেবে প্রথম থেকেই সক্রিয় থাকে। কিন্তু স্বাধীন সত্তা হওয়ার জন্য, স্বাধীন সত্তা হওয়ার জন্য ইগো থাকে একদম মুক্ত অবস্থায়। ঠিক আছে, মুক্ত অবস্থায় কি থাকে? ইগো থাকে। এটা তোমাদের খুব একটা জানার দরকার নেই, কিন্তু ফ্রয়েডের তত্ত্বতে ক্লিয়ার হয়ে যাবে। শুধু এইটুকু জানো, স্বাধীন সত্তা হওয়ার জন্য ইগো থাকে মুক্ত অবস্থায়। কারণ ইগো মানে আমরা কি জানি? অহং ভাব, আমরা বলি না? তোর মধ্যে অহং ভাব বেশি, ইগোর ভাবটা বেশি। তো ইগোর স্বকীয়তা এবং সমাজ ও পরিবেশের দাবি, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়। আর এই দ্বন্দ্বের অবসান হয় সমাজ ও পরিবেশের সঙ্গে ব্যক্তির নিরন্তর অভিযোজনের ফলে। অর্থাৎ অহম, এই যে অহম ভাব, একটা অহংকার ভাব, তো ইগো অহম ভাব নির্ভর করে সমাজ ও পরিবেশের সঙ্গে ও অভিযোজন প্রক্রিয়ার উপর। এটা ফ্রয়েডের তত্ত্ব কিছুটা করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের তত্ত্বে আমরা চলে আসছি। প্রধানত এটা প্রথমটা না জানলেই নয়। প্রধানত দুটি কারণে ইগোর বিকাশে ব্যক্তিগত বৈষম্য সৃষ্টি হয়। কারণ ফ্রয়েডের সঙ্গে এখানে যুক্ত কেন? কারণ ফ্রয়েডের অনুগামী ছাত্র মনঃসমীক্ষণ তত্ত্ব নিয়ে আবিষ্কার করেছিলেন, এই অনেক পড়াশোনা করেছিলেন কিন্তু এরিকসন। দেখো, প্রথম কারণ কি ব্যক্তিগত বৈষম্যের? প্রধানত দুটি কারণ ইগোর বিকাশে ব্যক্তিগত বৈষম্য সৃষ্টি হয়, জন্মগত বা বংশগতির ফলে। আরও একটা পরে তোমরা পড়ে নেবে। জন্মগত বংশগতির ফলে প্রথম থেকেই কিন্তু ব্যক্তিত্বের যে পার্থক্য সেটা লক্ষ্য করা যায়। আর দ্বিতীয় কারণ কি বলছে? প্রাথমিক এই বৈষম্যের ফলে চাহিদা ও সামাজিক চাহিদা, ঠিক আছে, বৈষম্যের ফলে চাহিদা ও সামাজিক চাহিদা দ্বন্দ্বের প্রকৃতি আলাদা ও পর্যায়ক্রমে ব্যক্তির অভিযোজন প্রক্রিয়া আলাদা হয়। ঠিক আছে, মানে এখান থেকে খুব কঠিন কোশ্চেন হবে না। এই যে দুটির কারণে ইগোর ব্যক্তিগত বৈষম্য, একটা জন্মগত ও বংশগতির ফলে, আর একটা বলতে চাইছি যে বৈষম্যের ফলে যে চাহিদা ও সামাজিক চাহিদা তার দ্বন্দ্বের ফলে। তো যাই হোক, এবার ধীরে ধীরে আজকের ক্লাসে চলে যাই। মনোবিদ এরিকসন সমস্ত জীবনকে বা সমস্ত জীবনের যে প্রক্রিয়াকে প্রধানত 4টি পর্যায়ে ভাগ করেছেন। মনে রাখবে, 4টি পর্যায়ে ভাগ করেছেন। আর এই 4টি স্তরে মোট, এটা পর্যায় হবে না, স্তর হবে। এই 4টি পর্যায়ে এটা পর্যায় হবে।
অর্থাৎ এখানে মনে রাখবে প্রধান 4টি পর্যায়ে ভাগ করেছেন, আর এই 4টি পর্যায়ের কিন্তু 8টি আবার স্তরের কথা বলেছেন। 8টি স্তর, এই যে 8টি দেখতে পাচ্ছ, 8টি স্তর, এই 8টি স্তরের কথা বলেছেন। এটা নিয়ে আজকের ক্লাসটি। প্রথমে হচ্ছে প্রারম্ভিক পর্যায়, যে 4টি পর্যায়ের কথা বলা হচ্ছে সেটা প্রারম্ভিক অর্থাৎ প্রাথমিক পর্যায়, মধ্যবর্তী পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। আর স্তরগুলো এই যে আস্থা বনাম আস্থা, বয়স অনুযায়ী এরভাবে আছে। তোমরা ক্লাসটি করো, A to Z শিখে নেবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ক্লাসটি। তো প্রারম্ভিক পর্যায় বা আর্লি স্টেজ, এই পর্যায়ে তিনি মোট 3টি উপবিভাগ রেখেছেন। ভালো করে বুঝবে, 4টি পর্যায়, তার আবার 8টি স্তর। ঠিক আছে, এবার এই 4টি যে পর্যায়, প্রারম্ভিক, মধ্যবর্তী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম, তার আবার মধ্যে প্রারম্ভিক পর্যায়ের কিন্তু 3টে উপবিভাগ তিনি ভাগ করেছেন। কি কি? প্রথম স্তরে রেখেছেন 0 থেকে 1 বছর পর্যন্ত। ঠিক আছে, তো এই স্তরের নামটি কি? প্রথম স্তরের নাম মনে রাখবে, এরকম যে কোনো একটি স্তর তুলে দিয়ে বলতে পারবে এটা সামাজিক তত্ত্বের এরিকসনের কোন স্তর, খুব কঠিন হয়ে যাবে কিন্তু তখন। আস্থা বনাম অনাস্থা, ট্রাস্ট আর মিসট্রাস্টের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। প্রথম 0 থেকে অর্থাৎ জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত। এই বিষয়টা কিরকম? এই স্তরটা, এই স্তরে বলছে শিশুর অভিজ্ঞতার মধ্যে যদি বৈপরীত্য না থাকে, অভিজ্ঞতা যদি ধারাবাহিক ও সামঞ্জস্যপূর্ণ হয়, তবে তার মধ্যে নিরাপত্তাবোধের সৃষ্টি হয় এবং সবকিছুর প্রতি আস্থা জন্মায়। এবং আবার আবার কি বলছে, আবার তার চাহিদা পূরণ না হলে অথবা তার মধ্যে ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে সে আস্থাটা হারায়। অর্থাৎ একটা আস্থা আসার কথা বলছে আর একটা আস্থা হারানোর কথা বলছে। এই আস্থা অনাস্থার মধ্যে যদি দ্বন্দ্ব, তার মধ্য দিয়ে তার জীবন শুরু হয়। ঠিক আছে, প্রথম স্তর হচ্ছে 0 থেকে 1 বছর। ভালো করে বুঝবে, অভিজ্ঞতার কথা বলছে, শিশুর অভিজ্ঞতার কথা। 0 থেকে 1 বছর কি অভিজ্ঞতা হতে পারে তোমরা অনুমান করতে পারছো ওইটুকু সময়ের মধ্যে। তো এই আস্থা আর অনাস্থার দ্বন্দ্ব নিয়ে কিন্তু জীবন শুরু হয়। দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর কি? অর্থাৎ প্রথম পর্যায়ের 3টি স্তর, এটা প্রথম স্তর হলো, দ্বিতীয় স্তর হচ্ছে, দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে মানে আস্থা আর অনাস্থা, দ্বিতীয়তে বলছে স্বাধীনতা বনাম লজ্জা, 2 থেকে 3 বছর। এই বিষয়টা কিরকম? মা বাবার প্রতি আস্থা সৃষ্টি হলে শিশুরা স্বাভাবিক সক্রিয়তার ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা পায়, কারণ এটা এই 2 বছর 3 বছর এই টাইমটার কথা বলতে চাইছে, সেই কারণে তোমরা এটা জানো, এটাই হবে। তো যদি তাকে অকারণে বাধা নেওয়া মানে বাধা না দেওয়া হয়, সতর্ক দৃষ্টি রেখে তাকে স্বাধীনতা ভোগ করতে দেওয়া হয়, তবে তার মধ্যে আত্মনির্ভরতা বাড়ে, কারণ এই 2 থেকে 3 বছর বয়সের মধ্যে এই লক্ষণটা দেখা যায়। কিন্তু যদি বড়রা তার সবকিছু করে দেয় এবং তার সক্রিয়তায় বাধা দেয়, তবে তার নিজের সক্ষমতার প্রতি সন্দেহ জন্মায়, তখন সে লজ্জায় ভোগে। এই বয়সটাই দেখবে একটু একটু আধো আধো একটা লজ্জার ব্যাপার আছে। এটা কোন পর্যায়ে? এটা দ্বিতীয় স্তরে, প্রথম পর্যায়ের দ্বিতীয় স্তর, অর্থাৎ 2 থেকে 3 বছর। স্বাধীনতা বনাম লজ্জা, কিচ্ছু নেই, বিষয়টা ভালো করে বুঝতে হয়। দেখো, একটা আস্থা, আস্থা কিভাবে আসে, আর নষ্ট হলে সেটা কি হয়? স্বাধীনতা দিলে কেমন হয়, আর না দিলে কি হয়? লজ্জা হয়। অর্থাৎ বনামের পর যেটা আছে দেখো, যেমন এই যে তৃতীয় স্তর, 3টে স্তর প্রথম পর্যায়ে, তো এই তৃতীয় স্তর 4 থেকে 5 বছর। উদ্যম আর অপরাধবোধ, উদ্যম থাকলে তার কাজের মধ্যে একটা ভালো ব্যাপার, তাকে কিন্তু তাকে বাধা দিলে মনে হয় যেন তাকে পারবে না বলে তাকে বলছে, তার মধ্যে অপরাধবোধ ফিল হয়। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু বিষয়টা নয়। এবার এটাই ডিটেলসে কঠিন ভাষায় কি বলা আছে, স্বাধীনতা, আত্মনির্ভরতা, স্বাধীনতার আত্মনির্ভরতা, ভাষা ও বাচনিক বিকাশ প্রকৃতির ফলে শিশু নিজে থেকে নানা কাজে উদ্যোগ নিতে চায়, ওই জন্য উদ্যমের কথা বলা আছে। সে তার জগৎকে নিজে থেকে জানতে চায়, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চায়। মা বাবা, শিক্ষক শিক্ষিকা, অন্যরা স্বাধীনভাবে নেওয়া এইসব উদ্যোগে যদি বাধা না দেন, তাহলে শিশু আরো অনুসন্ধিৎসু হয়, আরো ভালোভাবে কাজে উদ্যমী হয়, সক্রিয় হয়ে ওঠে। আর তার এই উদ্যোগের ক্ষেত্রটি সংকুচিত করে দিলে, বাধা দিলে, হ্যাঁ, কাজের পরিসীমাটাকে নষ্ট করে দিলে, ছোট করে দিলে, সংকুচিত করা, তাহলে কিন্তু, বা সে যদি অন্যায় করছে এইভাবে যদি বোঝানো হয়, সেভাবে অন্যায় কাজ করছে যদি দেখানো হয়, তার মধ্যে কিন্তু তখন একটা অপরাধবোধ সৃষ্টি হয়, একটা খারাপ লাগে, একটা অপরাধবোধ তার মধ্যে প্রবণতা দেখা দেয়। তো এই প্রথম পর্যায়ের এই 3টি স্তর হয়ে গেল। এবার মধ্যবর্তী পর্যায়, 4টি পর্যায় হচ্ছে। এবার দ্বিতীয় পর্যায়টি কি? মনে রাখবে, দ্বিতীয় পর্যায়ের নাম মধ্যবর্তী পর্যায় বা মিডিল স্টেজ। এই পর্যায়ে প্রধানত প্রাথমিক শিক্ষার কাল পর্যন্ত ব্যাপ্ত। প্রশ্ন যদি আসে, এরিকসনের মনোসামাজিক তত্ত্বে মধ্যবর্তী পর্যায়টি, হ্যাঁ, কত পর্যন্ত ব্যাপ্ত বা কতটুকু সময় পর্যন্ত, এটা হবে প্রাথমিক শিক্ষার কাল পর্যন্ত প্রাপ্ত। এখানে মাত্র একটি স্তরের কথাই বলা আছে, অর্থাৎ মধ্যবর্তী স্তরে কিন্তু একটি পর্যায়ের কথা বলা, এই মধ্যবর্তী পর্যায়ে একটি স্তরের কথা বলা আছে। তার নাম কি? ওটা হচ্ছে চতুর্থ স্তর, কারণ প্রথম পর্যায়ে 3টে পেয়ে গেছি, দ্বিতীয় পর্যায়ের একটা, অর্থাৎ মোট 4টে, 8টি স্তর আমাদেরকে হিসাবে রাখতে হবে। চতুর্থ স্তর হচ্ছে 6 থেকে 11, একদম উদ্যোগ বনাম
হীনমন্যতা। আগের ছিল উদ্যম, তৃতীয় চতুর্থ খুব মিল, উদ্যম আর একটা হচ্ছে অপরাধবোধ, আর এটা হচ্ছে উদ্যোগ বনাম হীনমন্যতা। ফুল ক্লাস করে একদম টোটালটা শিখে যাবে সহজভাবে। এই সময় শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের সমবয়স্কদের সঙ্গে একসঙ্গে সময় কাটাতে অভ্যস্ত হতে থাকে। দেখো সালটা মনে রাখো, বয়সটা মনে রাখো, 6 থেকে 11 বছর। তো এই বয়সে এই অভ্যাসটাই থাকে। ধীরে ধীরে একসঙ্গে সময় কাটাতে তাদের ভালো লাগে, পরিচয়ে গণ্ডিটা তাদের বড় হতে থাকে, আরো বন্ধু বান্ধবী হয়। হ্যাঁ, 6 থেকে 11 বছর বয়সের কথা বলছে। হুম, মানে মানে উচ্চ বিদ্যালয়ে সেটা কোন জায়গায় পড়ছে তোমরা ক্লাস হিসেবে বুঝে নাও। মানে হাই স্কুলে তো নিয়ম কানুন মেনে চলা, নিয়মের মধ্যে কাজ, এমনকি খেলাধুলা করার পরে তাদের মধ্যে একটা উদ্যম দেখা যায়, উদ্যোগ থাকে, সাহস বৃদ্ধি হয়, স্বীকৃতি পেলে আরো বেশি করে সে অনুসন্ধিৎস হয়। সবই ঠিক আছে, কিন্তু যদি বড়দের সমালোচনার মধ্যে পড়ে, তার ব্যর্থতাটা বারবার তাদেরকে দেখিয়ে দেয়, তিরস্কার করে, তখন তাদের উদ্যমটা নষ্ট হয়। অন্যথায় কি দেখা যায়, এবং তাছাড়া হীনমন্যতা জাগ্রত হয়, হীনমন্যতা দেখা দেয়। একদম সহজ, উদ্যোগটা হতে চায়, যে প্রথমটা হচ্ছে যা হতে চায়, কিন্তু তাকে বাধা দিলে কি হতে পারে, সেটা হচ্ছে এই বনামের পরেরটা। এটা অ্যানালাইজ করেছি বলে তোমাকে আমরা সহজে বোঝাতে পারছি। প্রত্যেকটা স্তরে এইভাবেই আছে। এবার আমরা তৃতীয় পর্যায়ে, কারণ ওটা একটাই পর্যায়, মানে ওই পর্যায়ে একটাই স্তর ছিল। এবার তৃতীয় পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ শেষের দিকে চলে আসছি ধীরে ধীরে ক্লাসে। থার্ড স্টেজে কি বলছে, মনোসামাজিক বিকাশের এই পর্যায়টি বিশেষ গুরুত্বপূর্ণ। মনে রাখবে কোন পর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ, থার্ড স্টেজ। কারণ কি, এই সময় কৈশোর কিশোরীদের বা বয়ঃসন্ধিক্ষণ বলতে পারো, এই কিশোর কিশোরীদের নিজস্ব আত্মপরিচয় গড়ে ওঠে। কোন পর্যায়ে প্রশ্ন যদি আসে, কিশোর কিশোরীদের নিজস্ব আত্মপরিচয় গড়ে ওঠে মনোসামাজিক, এরিকসনের মনোসামাজিক বিকাশের মানে কততম স্তর বা কততম পর্যায়ে, অ্যান্সার হবে তৃতীয় পর্যায়ে, এটা মনে রাখবে। এবার এই তৃতীয় পর্যায়ের স্তর কটি আছে দেখে নিই আমরা। তৃতীয় পর্যায়ের মধ্যে পঞ্চম স্তরটি আছে, ঠিক আছে, অর্থাৎ এই পর্যায়েও কিন্তু একটি স্তরের কথা দেখা যাচ্ছে, পঞ্চম স্তর তৃতীয় পর্যায়ে। এটা বয়সটা দেখানো ভালো করে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 12 থেকে 18 বছর। এর নাম কি, আত্মপরিচয় বনাম আত্মপরিচয়ের বিভ্রান্তি। অর্থাৎ একটা মানুষের জীবন যে সাইকেলিং, ঠিক আছে, একটা মানুষের জীবন সার্কেলের মধ্যে, সাইকেলের মধ্যে স্টেপ বাই স্টেপ কি কি হয় সেটা নিয়ে কিন্তু এরিকসন এখানে আলোচনা করেছেন। মনসামাজিক, মনসমীক্ষণ, এগুলো বুঝতেই পারছো, কথাতেই বোঝা যাচ্ছে অ্যান্সার। তো শৈশবের শেষে এবং কৈশোরের শুরু থেকে আমি কে এবং আমি কি, এই প্রশ্নটির উত্তর খোঁজা শুরু হয়ে থাকে, তাদের মনের মধ্যে চলতে থাকে 12 থেকে 18 বছর বয়সে। এবং অন্যরা তাকে কি মনে করে, কোন দৃষ্টিতে দেখে, এইসব বিষয়গুলো তাদের কিশোর কিশোরীরা চট করে সচেতন হয়ে থাকে। এইসব বিষয় তাদের মধ্যে প্রভাব ফেলে এবং আত্মপরিচয়ের যে সন্ধান তার মনের মধ্যে জাগ্রত হয়। অন্যদিকে আত্মপরিচয়ের বিভ্রান্তিতেও কিন্তু ভোগে অনেক সময়। তার যদি নিজস্ব একটা স্ট্যাটাস যদি থাকে তাহলে সে আত্মপরিচয় পেল, আর যদি না থাকে তাহলেই মুশকিল এই বয়সের ক্ষেত্রে। কিন্তু এই কারণে এই দ্বন্দ্ব ও বিভ্রান্তি কাটানোর জন্য গুরুত্বপূর্ণ স্তর, সেই কারণে শিক্ষক ও অন্যান্য বয়স্কদের উচিত ধৈর্য সহকারে তাদের নিজের পরিচয় সম্বন্ধে সন্ধানে তাদেরকে সাহায্য করে, যে তাদের তাদের পরিচয়টা কি, আত্মপরিচয় কি, মানে এমনি পরিচয় না, আত্মপরিচয়ের কথা বলছে। এটা তৃতীয় পর্যায়ের একটি স্তর ছিল, দ্বিতীয় পর্যায়েও একটি স্তর পেলাম আমরা। তাহলে তৃতীয় পর্যায়ের পঞ্চম স্তর পর্যন্ত 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত হয়ে গেল। এবার লাস্ট স্টেজ, চতুর্থ পর্যায়, ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি, ভালো করে শেষটা দেখে নেবে, গুরুত্বপূর্ণ। ফোর্থ স্টেজে আমরা চলে এসেছি, চতুর্থ। এই স্তরে কিন্তু এরিকসন তিনটি স্তরে ভাগ করেছেন, অর্থাৎ সহজভাবে দেখো এখানে লিখে দিচ্ছি। প্রথম চারটে পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়ে 3টি স্তর, দ্বিতীয় পর্যায়ে একটি, তৃতীয় পর্যায়ে একটি এবং চতুর্থ পর্যায়ে 3টি স্তর। তাহলে 3 আর 3, 3 আর 4, 5, 6, 7, 8, 8টি পর্যায়, 4টি পর্যায় আর 8টি স্তর তোমরা পেয়ে গেলে। আশা করি অ্যানালাইসিসটা ধরতে পারছো এবার। তো এই সময় 3টে স্তর কি, ষষ্ঠ, সপ্তম আর অষ্টম। ষষ্ঠ স্তর হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত, হৃদ্যতা বনাম একাকিত্ব, এই বয়সের কথা বলছে। এই স্তরে যৌনতার বাইরে গিয়ে এক ধরনের অন্তরঙ্গতা বোধ কিন্তু নিজেদের মধ্যে আত্মপরিচয় ধরে রেখেও পারস্পরিক মনোসামাজিক দৃঢ়তা তৈরি হতে থাকে। অর্থাৎ এখানে একটু কঠিন ভাষায় বলা আছে। তো এটা বয়স সামাজিক একটা ক্ষণ, তার থেকে একটু বেশি, 18 থেকে 35 বছর, যৌবন আগম থেকে যৌবন পর্যন্ত পুরো কালটাই বলছে। এখানেও কিন্তু আত্মপরিচয়কে ধরে রেখেই পারস্পরিক মনোসামাজিকতা দৃঢ়তা হতে থাকে, যেটা একটু আগে এই স্তরে আমরা পেয়েছিলাম পঞ্চম স্তরে। সেটাকে ধরেই ষষ্ঠ স্তরটা এগোচ্ছে 18 থেকে 35 বছরে।
এখানে বলছে যে বন্ধুদের প্রতি অত্যন্ত বা অন্যান্য ঘনিষ্ঠজনের প্রতি তাদের সামাজিক দায়বদ্ধতা কিন্তু প্রকাশ ঘটে থাকে, বিকাশও ঘটে। এই কারণে সংকীর্ণ আত্মপরিচয় ক্রমশ প্রসারিত হতে থাকে এবং অন্তরঙ্গতা যে বোধ, সেটা মানুষের সামাজিক জীবনের ভিত্তি ধীরে ধীরে হয়ে ওঠে। তো এখানে সেই কারণে হৃদ্যতা মানে অন্তরঙ্গতা, বন্ধুদের প্রতি, সমাজের প্রতি অন্তরঙ্গতা। আর একাকিত্ব হচ্ছে, আর অন্তরঙ্গতা না থাকলে কি হবে, বাধা দিলে সে একাকী ভোগ করবে, একাকিত্ব। সেই কারণেই বলছি অন্তরঙ্গতা তথা হৃদ্যতা আর যদি তৈরি না হয়, তবে স্বাভাবিক ব্যাপার, সে নিঃসঙ্গ হয়ে পড়বে, একাকিত্ব দেখা দেবে। অর্থাৎ এই বয়সের লক্ষণ কিন্তু এই হৃদ্যতা, প্রথমটা হচ্ছে কি হতে পারে সেই লক্ষণটা, আর তারপর সেটা বাধা দিলে না থাকলে কি হতে পারে সেটা বনামের পরেরটা। এটাই আমরা অ্যানালাইসিস করে জানতে পেরেছি। দেখো এবার সপ্তম স্তর অর্থাৎ শেষের আগের স্তর, 35 থেকে 65 বছর পর্যন্ত। এখানে হচ্ছে উৎপাদনমুখিতা বনাম অচল অবস্থা। শেষ বয়সের কথা বলছি, আমরা একটু ভালো করে পড়ে নিতে হবে, কারণ প্রত্যেকের বয়স এই পর্যায়ে গেলে তখন একটু অ্যানালাইজ করা যেত। আগেরগুলো যেন এই বয়সে ছিল প্রথম দিকটা। এই স্তরটি মানুষের জীবনের মধ্যবর্তী ও সক্রিয়তার গান, সাংসারিক দায়িত্বে পালনে তৎপর মধ্যবয়স্ক মানুষ যতদূর সম্ভব নিজের উৎপাদনশীলতাকে কাজে লাগাতে চায়, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের উৎপাদন ক্ষমতা স্তীমিত হয়ে আসে। অর্থাৎ এত কঠিন ভাষা জানার দরকার নেই, যেখান থেকে প্রশ্ন হতে পারে উৎপাদনমুখিতা কোন স্তর, সপ্তম স্তর, 35 থেকে 65 বছর। অর্থাৎ যাদের মধ্যে যে উৎপাদনমুখিতা, কর্মকৌশল বলো, মানুষের জীবনে যে মধ্যবর্তী ও সক্রিয়তার যে সাংসারিক দায়িত্ব পালন ইত্যাদির ক্ষেত্রে উৎপাদনমুখিতা যতটুকু হওয়ার ততটা তারা উৎপাদনমুখী থাকে, সেটা রোজগার থেকে শুরু করে সবকিছুতে, যে কোনো রকমের কাজে উৎপাদনশীলতা দেখা যায়। আর যদি মানে এই 35 থেকে যত 65-র দিকে যাবে, সে উৎপাদনমুখিতা কি হবে, কমবে, অচল অবস্থা চলে আসবে, স্তীমিত হয়ে পড়বে উৎপাদন ক্ষমতা। স্বাভাবিক ব্যাপার, বয়স হয়ে গেলে যেটা হয় আর কি, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের উৎপাদন ক্ষমতাও স্তীমিত হয়ে যায়। সেই কারণেই বলছি বনামের পরের যেটা সহজভাবে মনে রাখার চেষ্টা করবে, যে বাধা দিলে বা বয়স বাড়লে কি হয় সেটা। অতএব সুতরাং প্রত্যেকেই কিন্তু উৎপাদনমুখী, তাও অচলাবস্থার দ্বন্দ্বের সম্মুখীন হয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তীমিত হয়ে পড়ে। সামাজিক আচরণ এই দ্বন্দ্বেরই প্রতিফলন ঘটে, এটাই এরিকসন কিন্তু বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আজকের ক্লাসের লাস্ট, চতুর্থ পর্যায়ের লাস্ট যে স্তর, অষ্টম স্তর, অর্থাৎ এটা হচ্ছে 65 বছরের পর, অর্থাৎ ওখানে আমরা 65 বছর পর্যন্ত পেলাম সপ্তম স্তরে, অষ্টম স্তরে বলছে তারপর থেকে 65 বছর বয়স থেকে, এবং যে জীবনটা, তার বাকি জীবনটা সততা বনাম হতাশা। এটা বয়সকালীন একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো এখানে মানুষের মনের মধ্যে যত চিন্তা কিন্তু শেষ বয়সেই আসে, যে কি করলাম, কি সততা কতটা ছিল, সেইটাই। দীর্ঘ সময় যাবত দায়িত্ব পালন করে জীবনের সাফল্য ব্যর্থতার সঙ্গে মানিয়ে নিয়ে মানুষ তার সামাজিক জীবনের শীর্ষে পৌঁছাতে পারে। জীবনের ওঠাপড়াকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার ফলে এবং একজন সফল ব্যক্তি হিসেবে সার্থক জীবনযাপনের সন্তুষ্টি লাভ করলে মানুষ তার সমস্ত অভিজ্ঞতাকে সংহত করে একটি নিজস্ব ন্যায়নিষ্ঠায় পৌঁছায়। সেটাই বলছে, তার সারা জীবনের কর্মকৌশলকে সততার দ্বারা যদি সে করে থাকে বা নাও করে থাকে, তাহলে তার একটা হিসাব সে বুঝতে চায়, বা তার মধ্যে যে কি কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সৎ অভিজ্ঞতা, হ্যাঁ, সেইগুলি তারা সংহত করে এবং নিজস্ব ন্যায়নিষ্ঠায় পৌঁছায়। আর মানুষের জীবনের এই শেষ পর্যায়ের মানে বিষয় হলো সততা ও হতাশার দ্বন্দ্ব। কারণ যেগুলো ভালো সেই জিনিসগুলো সততার মধ্যে পড়ে যাচ্ছে, আর সততা থাকা সত্ত্বেও বয়সকালীন একটা হতাশা থাকে, এবং এই কাজের মধ্য দিয়েও যেগুলো তার ন্যায় নিষ্ঠায় পৌঁছাতে না পারলে সেখানেও তারা হতাশায় ভোগে। অর্থাৎ যদি কোনো ভুল করে থাকে বা ত্রুটি করে থাকে, শেষ বয়সে এসে কিন্তু মানুষের মধ্যে একটা হতাশাও দেখা যায়। সেটা মানে রোগবশত হতে পারে, বা তার পুরনো অভিজ্ঞতার কোনো খারাপ কাজবশত হতে পারে। মানে নিজস্ব ন্যায় নিষ্ঠায় পৌঁছাতে না পারলেই সে হতাশায় ভুগবে। আর না হলে সে নিজের সততা অভিজ্ঞতাকে সংহত করবে, সততার মধ্যে সে এই যে রাখতে পারে অভিজ্ঞতাকে, সৎ অভিজ্ঞতাকে সংহত করে সে নিজস্ব ন্যায় নিষ্ঠায় পৌঁছাতে পারে। অর্থাৎ যে বয়স 65 বছরের পর যে বয়সে মানুষের অবস্থা হতে পারে, সেটা কি এখন বোঝানো হচ্ছে, বা বাধা পেলে কি হতে পারে, বাড়তে পেলে কি হতে পারে। তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কমেন্টে তোমাদের হোম টাস্কের কোশ্চেন দেবো, কমেন্টে তোমরা অ্যান্সার করবে। আমি এইচটির অ্যান্সারটি তোমাদেরকে স্ক্রিনে লিখে দিচ্ছি, সেই সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। আজকের 3টে তোমাদের হোম টাস্ক, কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3। প্রথম কোশ্চেন তোমরা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে অ্যান্সারটি, কেউ লাইভ চ্যাটে জানাবে না। এরিকসন কি তত্ত্ব নিয়ে শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষা নেন? ফ্রয়েডের কাছে কি তত্ত্ব নিয়ে এরিকসন শিক্ষা নেন? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এরিকসনের যে তৃতীয় পর্যায়, তার কটি স্তর, অর্থাৎ তৃতীয় পর্যায়ে কয়টি স্তর আছে?
এরিকসনের তত্ত্বে। আর পঞ্চম পর্যায়ে এরিকসনের তত্ত্বের যে পঞ্চম পর্যায়, সেই পর্যায়ের নাম কি? ভালো করে কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করো। প্রথম কোশ্চেন, এরিকসন কি তত্ত্ব নিয়ে শিক্ষা নেন? দ্বিতীয় হচ্ছে তৃতীয় পর্যায়ে তার কটি স্তরের কথা বলা আছে? আর তৃতীয় কোশ্চেন বলছে পঞ্চম পর্যায়ের এরিকসনের তত্ত্বের যে পঞ্চম পর্যায় তার নামটা কি? এটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কমেন্টে তোমরা এই অ্যান্সারগুলো জানাও, প্লাস কেমন লাগছে মতামত দেবে। আর অবশ্যই টেট গ্রুপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে টেট গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করো, কারণ অনেকের কাছে ফ্রি অফ কস্ট কিন্তু এই ক্লাসগুলো প্রোভাইড হয়ে যাবে, কারণ প্রত্যেকেরই কিন্তু টিউশন বা কোচিং থাকে না। এগুলো তোমাদের দায়িত্ব, অবশ্যই শেয়ার করে দিও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখো উপরে স্ক্রিনে হাইলাইট করা আছে, সেগুলো দেখে করে নিতে পারো। অন্যান্য ক্লাস প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।